সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ট্রাম্প নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েও সিদ্ধান্ত বদল ট্রাম্পের। বন্ধুদের অনুরোধে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কসরত দেখাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, মাঝ আকাশে ভেঙে পড়ল আমেরিকার দুটি F-18 যুদ্ধবিমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমেরিকার হামলায় হরমুজে মৃত 5, ইউএইতে মিসাইল অ্যাটাক, মধ্যপ্রাচ্যে ঠিক কী অবস্থা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পুরো ধ্বংস হয়ে যাবে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, চীন নিয়ে দিলেন বড় বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সেন্টকমের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। দেশটির সংসদে শিগগিরই এই বিষয়ে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শিরোনামে একটি বিল প্রস্তুত করা হয়েছে। এতে ট্রাম্প বা নেতানিয়াহু ও শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম 50 মিলিয়ন ইউরো, প্রায় 43.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব রয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে হওয়া হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার দায়ী। এ ঘটনার জবাবে প্রতিরোধ ও পাল্টা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন আজিজি। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেন, যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে সংসদ শিগগিরই ভোট দেবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের ওপর সামরিক হামলা পুনরায় শুরু হলে তার জবাব হবে বিধ্বংসী। বিশ্লেষকদের মতে প্রস্তাবিত এই পুরস্কার আইন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে, কারণ এতদিনের ধর্মীয় ফতোয়া বা রাজনৈতিক হুমকিকে এবার আনুষ্ঠানিক সাংসদীয় পদক্ষেপে রূপ দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হত্যা চেষ্টা চালায় তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর জবাব দেবে এবং প্রয়োজনে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে ব্লাড কভেনেন্ট নামের একটি প্রচারণা দাবি করেছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে তারা ইতোমধ্যে $27 মিলিয়ন বেশি তহবিল সংগ্রহ করেছে। ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। ট্রাম্পের দাবি, মঙ্গলবারই ইরানে ফের সামরিক অভিযানের পরিকল্পনা ছিল আমেরিকার, কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সামরিক সংঘাত বন্ধ রয়েছে, তবে উত্তেজনা চলছেই দুদেশের মধ্যে। পাকিস্তানের দৌত্যে দুদেশ ইসলামাবাদে আলোচনায় বসলেও তা থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। সেই থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের মধ্যে চাপানোতর চলেই আসছে। এই উত্তেজনা কাটাতে উদ্যোগী হয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার কিছু বন্ধুরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওই উপসাগরীয় দেশগুলির অনুরোধেই ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতারা তাকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না করার জন্য। তাদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
আমেরিকা কী ধরনের হামলার পরিকল্পনা করছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এমনকি মার্কিন বাহিনী যে মঙ্গলবারই এমন কোনো হামলার পরিকল্পনা করে রেখেছিল তা নিয়েও আগে থেকে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে গত রবিবারই ট্রাম্প সমাজ মাধ্যমে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান দ্রুত আলোচনায় না বসলে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না, এমন সতর্কবার্তাও দিয়েছিলেন তেহরানকে। সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ করতে হবে, নয়তো তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। সময় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ইরানকে চাপে রাখতে এমন বিভিন্ন হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেগুলিতেও নতুন করে হামলার পরিকল্পনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি ট্রাম্প। এয়ার শো চলছিল, আকাশে কসরত দেখাচ্ছিল আমেরিকার অত্যাধুনিক FA-18। আচমকাই মুখোমুখি সংঘর্ষে কাঁচের টুকরোর মতো ভেঙে পড়ল দুটি যুদ্ধবিমান। রবিবার আইডাহো প্রদেশের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের ঘটনা। তবে দুটি যুদ্ধবিমানের পাইলট এবং ক্রু সহ 4 জনই নিরাপদে ইজেক্ট করতে পেরেছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছে এয়ারবেস, বাতিল করে দেওয়া হয়েছে বাকি অনুষ্ঠান। প্রায় 8 বছর পরে এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলিকে নিয়ে গান ফাইটার স্কাইজ এয়ার শোয়ের আয়োজন করেছিল আমেরিকান সেনা। মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। সব ঠিকঠাকই ছিল। একের পর এক বিমান আকাশে উড়ছিল, কসরত দেখাচ্ছিলেন পাইলট। কখনো খুব নিচু দিয়ে উড়ে আচমকাই উপরে উঠে যাচ্ছিলেন, আবার কখনো সাঁ করে নেমে আসছিলেন নিচে। দুপুরের দিকে FA-18 এর আধুনিক সংস্করণ EA-18G নিয়ে আকাশে ওড়েন 2 পাইলট। উল্লাসে হাততালি দিয়ে ওঠেন দর্শকরা। কসরতের এক পর্যায়ে দুটি যুদ্ধবিমানই গা ঘেঁষে উড়তে উড়তে আকাশে ডিগবাজি খাচ্ছিল। আচমকাই মুখোমুখি ধাক্কা লেগে প্রবল বিস্ফোরণ ঘটে। ঝলসে ওঠে আগুনের গোলা, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যুদ্ধবিমানের টুকরো ছড়িয়ে পড়ে চারদিকে। কয়েক মিনিটের মধ্যেই 4টি প্যারাশুট নিচে নামতে দেখা যায়। আমেরিকান সেনা সূত্রে জানা গিয়েছে, বিমান দুটি এয়ারবেস থেকে 2 মাইল দূরে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। মাউন্টেন হোম এয়ারফোর্স বেসের তরফে জানানো হয়েছে, উদ্ধারকারী দলের কর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য পেলে পরে জানানো হবে। ইতিমধ্যে মাউন্টেন হোম এয়ারফোর্স বেস বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে গান ফাইটার স্কাইজ এয়ার শোয়ের বাকি সব অনুষ্ঠান। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। যুদ্ধবিমানের পাইলট এবং ক্রুদের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানানো হয়নি, তবে এবারই প্রথম নয়। 2018তেও মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে একটি অনুষ্ঠান চলাকালীন রানওয়েতে হ্যাং গ্লাইডার ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল পাইলটের। 2023এও ভেঙে পড়েছিল একটি থান্ডারবার্ডস জেট, তবে শেষ মুহূর্তে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন পাইলট। 18 দিনের যুদ্ধবিরতির পর আবার অস্থির মধ্যপ্রাচ্য। UAE-তে ড্রোন অ্যাটাক করা হয়েছে। বাহরিনে রয়েছে রেড অ্যালার্ট। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর উপরও সংকট তৈরি হয়েছে। ইরানের সেনা সূত্রে দাবি করা হয়েছে, আমেরিকার ফোর্স ইরানের দিকে মালপত্র বোঝাই 2 জাহাজের উপর আক্রমণ করেছে। তাদের দাবি, এটা খুবই সাধারণ একটি কার্গো বোট ছিল। এই জাহাজে আক্রমণের ফলে 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ওইদিকে এই বিষয়টা নিয়ে নীরব রয়েছে আমেরিকা, বরং তারা হরমুজ প্রণালী থেকে কমার্শিয়াল জাহাজ চলাচল নিশ্চিত করার কাজে ব্যস্ত। আমেরিকার সেনার তরফে খবর, এই জলপথ দিয়ে 2 আমেরিকার জাহাজ পাস করেছে, কোনো সমস্যা হয়নি। অন্যদিকে ইরানের দাবি ছিল, তারা একটি আমেরিকার জাহাজের উপর আক্রমণ করেছে, যদিও সেই দাবি উড়িয়েছে আমেরিকা। এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। যুদ্ধ আবহে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে বাহরিন। পাশাপাশি UAE জানিয়েছে, সোমবার তাদের রাষ্ট্রে হামলা চালিয়েছে ইরান। সেই হামলায় একটি তেল উত্তোলন কেন্দ্রে আগুন ধরে যায়। এরপরই আবার ব্রিটিশ মিলিটারি এমিরেটিতে কার্গো জাহাজে আক্রমণ চালানো হয়। আর এই ঘটনা সামনে আসার পরই দাম বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের। 6% পর্যন্ত দাম বেড়েছে তেলের। যদিও এই বিষয়ে ইরানের কোনো যোগ নেই বলে জানিয়ে দিলেন সেই দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। পাশাপাশি আমেরিকা এবং UAE এর নিন্দাও করেন তিনি। তার মতে, এই সমস্যার কোনো মিলিটারি সমাধান নেই, শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সহজ সমাধান হতে পারে।
ওদিকে ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন আমেরিকার কোনো জাহাজে হামলা হলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ আবার নতুন করে শুরু হওয়ার শঙ্কা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ চলাচল থমকে গিয়েছে। ঠিক এই সময়ে চীন সফরে গিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলতে তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তারপরই শুক্রবার ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। কোনো রাগঢাক না করে সোজাসুজি বলে দিলেন, ইরান শেষ হয়ে গিয়েছে, চুক্তি না করলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এদিন জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপরে মধ্যাহ্নভোজ সেরে আমেরিকায় রওনা দেন তিনি। বিমানে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, চুক্তি করা কিংবা ধ্বংস হওয়া। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। ইরানের বিরুদ্ধে স্থলপথে সামরিক অভিযানের পক্ষে সোয়াল করে ট্রাম্প বলেন, সেটা ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ হবে না। ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। শি জিনপিংও চুক্তি চান বলে দাবি করেছেন ট্রাম্প। তার কথায় চীনের প্রেসিডেন্টও চান আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তি হোক। ট্রাম্পের আরও দাবি, জিনপিং আমাকে বলেছেন তিনি যদি কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে করবেন। ট্রাম্পের মতে চীনও চায় না ইরানের হাতে পরমাণু অস্ত্র পৌঁছক। একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ইরানের খার্গ দ্বীপকে আমেরিকা 4 থেকে 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে বলে তাকে জানিয়েছেন তাদের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধে চীন ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ উঠেছিল, বিশেষ করে প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য দিয়ে। এই নিয়ে জিনপিংয়ের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, চীনের প্রেসিডেন্ট আমাকে বলেছেন তারা ইরানকে আর কোনো রকম সামরিক সরঞ্জাম দেবে না। যদিও বর্তমানে ইরানের প্রায় 90% তেল চীনই কেনে। দুই দেশের মধ্যে কৌশলগত ও সামরিকও সম্পর্ক রয়েছে। জিনপিংয়ের প্রশংসাও করেন ট্রাম্প। তার কথায়, খুব আন্তরিক, কোনো লুকোছাপা নেই, সবটাই সরাসরি, খুব কাজ ভালোবাসেন, এটা আমি খুব পছন্দ করি। চীনে গার্ড অফ অনার দেওয়া হয়েছে ট্রাম্পকে, তিনি আপ্লুত। চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কও খুব ভালো বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, আমাদের সম্পর্ক খুব ভালো। জিনপিং অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী নেতা, আমাদের সম্পর্কও দারুণ। ইরান যুদ্ধের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যেসব সামরিক বিকল্প রয়েছে তার সবগুলোই ভয়াবহ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলজেরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হেনরি এনশার এই মন্তব্য করেছেন। হেনরি এনশার বলেন, ট্রাম্প যদি ইরানের ওপর ছোটখাটো কোনো হামলা চালান তাহলে তিনি সমালোচনার মুখে পড়বেন এবং ইরানি শাসনের ওপর এর কোনো প্রভাবও পড়বে না। আর যদি তিনি খুব বড় ধরনের হামলা চালান তাহলে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি যেমন অনেক বেড়ে যাবে, তেমনি সেই হামলা সফল নাও হতে পারে। তিনি আরও বলেন, তাই ট্রাম্পের সামনের সামরিক বিকল্পগুলো খুবই খারাপ বা প্রতিকূল। এনশার আরও উল্লেখ করেন, ট্রাম্প সম্ভবত মনে মনে আশা করছেন উপসাগরীয় দেশগুলোই যেন তাকে ইরানের ওপর পুনরায় হামলা চালানো থেকে বিরত থাকার অনুরোধ করে, কারণ তিনি অর্থাৎ ট্রাম্প নিজেও আসলে সেটাই করতে চাইছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা সফল হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার ১৯ মে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেন, দুই পক্ষকে কাছাকাছি আনতে এবং একটি সমাধানে পৌঁছতে পাকিস্তানের নেতৃত্বে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে আমরা তাকে সমর্থন করি। তবে আমাদের বিশ্বাস এটি সফল হতে আরও সময় প্রয়োজন। তিনি বলেন, আমরা এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করি, যা পক্ষগুলিকে একত্রিত করে সমাধান খুঁজতে কাজ করছে। তবে আমরা মনে করি এর জন্য আরও সময় প্রয়োজন। কাতারের পক্ষ থেকে জানানো হয় তারা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যতেও এই যোগাযোগ অব্যাহত থাকবে। নরওয়ের ওসলোতে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র অস্বস্তিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের এক সাংবাদিকের করা সরাসরি প্রশ্ন ভারতের রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে নতুন করে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তুলেছে।
এক যৌথ প্রেস ব্রিফিংয়ের সময় নরওয়ের সাংবাদিক হেলে লিঙ্ক ভারতের সংবাদমাধ্যমের অবস্থা ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান মোদি। ঘটনার পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ওই সাংবাদিক। তিনি লেখেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে নরওয়ে বিশ্বের ১ নম্বরে রয়েছে, অথচ ভারতের স্থান ১৫৭। তার ভাষ্য, যেসব দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রাখা হয় তাদের সরকারকে প্রশ্ন করার অধিকার সংবাদ মাধ্যমের অবশ্যই আছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত একটি পূর্ণাঙ্গ স্বাধীন সাংবাদিক বৈঠকও করেননি। সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন তিনি বারবার। অধিকাংশ ক্ষেত্রেই বাছাই করা সাক্ষাৎকার বা নিয়ন্ত্রিত অনুষ্ঠানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, গণতন্ত্রে জবাবদিহির অন্যতম জায়গা হল সংবাদ মাধ্যম, কিন্তু মোদী সরকার সেই জায়গাকেই ক্রমশ দুর্বল করেছে। সোমবার গভীর রাতে নরওয়েতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সিবি জর্জ। সেখানে আবারও স্বল্পলঘু অধিকার, মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, এই বিষয়গুলিতে কেন ভারতের ওপর ভরসা করা উচিত। জবাবে সিবি জর্জ বলেছেন, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তার দাবি, ভারতের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং আইনি সুরক্ষার ব্যবস্থাও রয়েছে। তবে আন্তর্জাতিক মহলের মত, ভারতের সংবাদ মাধ্যমের ওপর চাপ, বিরোধী কণ্ঠ দমন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের অবস্থান ১৫৭ নম্বরে নেমে যাওয়া নিয়েও উদ্বেগ বাড়ছে। নরওয়ে এই তালিকায় ১ নম্বরে রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আটক করাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশ। জর্ডানের উদ্যোগে এক যৌথ বিবৃতিতে একাধিক দেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জর্ডান, ইন্দোনেশিয়া, স্পেন, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ, তুরস্ক, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ একত্রে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, গাজাগামী ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলা এবং কর্মীদের আটক গভীর উদ্বেগের বিষয়। বিবৃতিতে নেতারা ফ্লোটিলায় থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আটক হওয়া সকল কর্মীর অবিলম্বে মুক্তি এবং তাদের অধিকার ও মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞায় প্রতিফলন। নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গতকাল সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরের ৩৯টি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। এতে বহরটির বহু জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন ও বহু অ্যাক্টিভিস্ট আটক হওয়ার খবর পাওয়া গেছে।